আসসালামু আলাইকুম। পদার্থের গঠন তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর রসায়নের আমরা আজকে A to Z জানার চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পদার্থের গঠন। তো পদার্থের গঠন মনে রাখবা যে মৌল এবং মৌলিক পদার্থ এটা কি, এটা আগে আমরা জানবো। মৌল এবং মৌলিক পদার্থ এটাকে আগে আমরা জানবো। তো একটি পদার্থকে ভাঙলে যদি ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তো মৌলিক পদার্থ বা মৌল আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, এগুলা হচ্ছে তোমার মৌলিক পদার্থ। এগুলা কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে তোমার ওই যে যদি হাইড্রোজেন এবং ক্লোরিন একসঙ্গে যুক্ত হলো, তারপর সোডিয়াম প্লাস ক্লোরিন একসঙ্গে যুক্ত হলো, এগুলো হচ্ছে যৌগ। এগুলো কি যৌগ অথবা যৌগিক পদার্থ, যৌগ অথবা যৌগিক পদার্থ, এটা মনে রাখতে হবে। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা পদার্থ, এই পদার্থকে যদি আমরা ভাঙি, পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু অনেকগুলো কণিকা পাওয়া যায়। অনেকগুলো কি পাওয়া যায়? কণিকা পাওয়া যায়। এই যে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। তো পদার্থকে ভাঙলে কিন্তু অণু পরমাণু পাওয়া যাবেই। কি পাওয়া যাবে? অণু এবং পরমাণু পাওয়া যাবে। এই যে অণু এবং পরমাণু, অণু এবং পরমাণুর মধ্যে যে মাঝখানে এটা আছে কি একটা নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাহিরে ইলেকট্রন ঘোরাঘুরি করে। বাহিরে কি করে? ইলেকট্রন ঘোরাঘুরি করে। তো তোমরাও অবশ্যই 40 পৃষ্ঠায়, বইয়ের 40 পৃষ্ঠায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আপেক্ষিক ভর, তারপরে তোমার চার্জ, এগুলো মুখস্থ করে নেবা। এগুলো কেন মুখস্থ করে নেবা? তোমাদের কৌণিক ভরবেগ যখন নির্ণয় করতে বলবে এই অধ্যায় থেকে, তখন তোমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে তোমাদের এগুলো লাগবে। কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে এগুলো লাগবে কেন? ওই শখটা কেন মুখস্থ লাগবে? কারণ কৌণিক ভরবেগের সূত্র হলো mvr ইকুয়াল হলো nh/2π। nh বাই কি? 2π। এই যে mvr অর্থাৎ কৌণিক ভরবেগ হলো nh/2π। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই কি? প্লাঙ্কের ধ্রুবক। আর পাই এর মান হচ্ছে 3.1416, আর এইচ এর মান কত বলো তো? 6.626 -34। তো এককটা আছে, এককটা দিতে হবে। আর এন তে হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে এই যে একটা পরমাণু, এই পরমাণুটার যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথ সংখ্যাটাই হচ্ছে তোমার এন। কক্ষপথ সংখ্যাটাই কি? এন। তা এটা হচ্ছে তোমার কে, আর এটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে তোমার এম, আর এটা হচ্ছে তোমার এন। এটা হচ্ছে এন। এই কে এর মান হচ্ছে 2, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে কত? আর এটা হচ্ছে 32। এটা মনে রাখতে হবে। এখানে একটা ব্যাপার আছে যে তোমার কে, এই যে কে দ্বারা তোমাদের মনে রাখতে হবে যে উপশক্তি স্তর আসে। কে এর হচ্ছে 2, কে এর হচ্ছে 2, আর তোমার এস স্কয়ার মানে এস হবে। এল হলো তোমার, এল হচ্ছে তোমার 8, তাহলে এসপি, আর এম হলো 18, তাহলে এসপিডি। ঠিক আছে? আর এম হলো 32, তাহলে এসপিডিএফ। কথা বুঝছো? এস এর ধারণ ক্ষমতা আছে 2, এটা 2 আর এটা 6, কত হয়? 8। 6 আর 2 কত? 8। 2 6, আর এটা আছে কত? 10। তাহলে 10 আর 6 16, আর 2 18 মিলে যায়। 2 6, এখানে কত? 10, আর এখানে আছে 14। তুমি দেখো 32 মিলে যায়। কথা বুঝতে পারছো? 32 মিলে যায়। আচ্ছা, তো আমি তোমাদের মৌলিক পদার্থ বলতে কোনগুলা? মৌলগুলা বোঝায়। আর যৌগিক পদার্থ বলতে কোনগুলা? যৌগগুলো বোঝায়। তো মৌল কি আর যৌগ কি বুঝতে পারছো? মৌল কি আর যৌগ কি বুঝতে পারছো? এই যে উপরে এগুলো আছে মৌল, আর নিচে গুলো আছে যৌগ। যখন একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হয় তখন এটা কি? যৌগ হয়। অথবা যৌগর সাথে কিন্তু যৌগ যুক্ত হয়, যৌগমূলকের সাথে যৌগ যুক্ত হয়। যৌগমূলকটা কি? যৌগমূলকটা যেমন অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার আরও কিছু আছে, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ওএইচ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে এরকম তোমার আরও আছে CaOH,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমি বলতে চাচ্ছি এটাই যে মৌল এবং মৌল যুক্ত হয়ে কি হয়, যৌগ হয়। আর এগুলো হচ্ছে মৌল, এগুলো হচ্ছে যৌগ। আমরা আরো যৌগ বা যৌগিক পদার্থ বুঝতে পারি, যেমন H2O। H2Oটা কি, পানির সংকেত, অথবা H2O হচ্ছে বরফ, পানি, জলীয় বাষ্প, তিনটার সংকেত হলো H2O। আচ্ছা, এবার আমরা পরমাণু এবং অণুর ব্যাখ্যাটা যদি আমরা করি তাহলে কি, অণু হচ্ছে, শোনো একটা বিষয় বলি তোমাদের, অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা, কিন্তু পরমাণু আরো বেশি ক্ষুদ্রতম। পরমাণু কি, আরো বেশি ক্ষুদ্রতম। পরমাণু, অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। অণু কি, ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা। আর পরমাণু আরো বেশি ক্ষুদ্রতম কণা। পরমাণু কি, আরো বেশি, মানে পরমাণু, আমরা জানি যে আমার আল্লাহকে আমরা কি বলি, পরম দয়ালু বলি না? হ্যাঁ, মানে পরম মানে হচ্ছে অত্যন্ত, তার মানে অত্যন্ত দয়ালু। তা পরমাণু, পরমাণুকে যদি দুই ভাগ করা হয় তাহলে পরম অণু মানে অত্যন্ত ক্ষুদ্রতম কণা বা অণু। তাহলে এই বিষয়টা বুঝতে পারছো? তার মানে অত্যন্ত, পরম, পরম যোগ অণু, পরম যোগ অণু, তার মানে কি পরমাণু, পরম যোগ অণু পরমাণু। পরম মানে কি, অত্যন্ত, পরম মানে অত্যন্ত, আর অণু মানে হচ্ছে ক্ষুদ্রতম কণা, তার মানে অত্যন্ত ক্ষুদ্রতম কণা। কথা বুঝতে পারছো? আর অণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। আচ্ছা, এখানে একটা মনে রাখতে হবে যে তোমার অণুটা হলো, অণুটা কি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে? আর পরমাণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। বিষয়টা বুঝতে পারছো? তাহলে অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর পরমাণু কোনগুলা, হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো হচ্ছে পরমাণু। আর অণু হচ্ছে কোনগুলা, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যখন যুক্ত হয় তখন সেটা অণু গঠন করে। যেমন এটা একটা পরমাণু আর এটা একটা পরমাণু, এটা কি হয়ে গেল, অণু। কথা বুঝতে পারছো? পরমাণু এবং পরমাণু, পরমাণু এবং পরমাণু কি হয়, অণু হয়। পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা কি হয়ে গেল, অণু। কথা বুঝতে পারছো? তার মানে অণু বড় না পরমাণু বড়? অণু বড় না পরমাণু বড়? বলো, অণু বড়, অণু বড়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। এবার আমরা শিখবো প্রতীক কি। প্রতীক কি, শোনো মনোযোগ দাও। এবার আমরা শিখবো প্রতীক কি। প্রতীক দেখো, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ, বোরন, কার্বন, এরকম আছে না? হ্যাঁ, এগুলা কি বলতো, এগুলা কি মৌল না? এগুলো হচ্ছে মৌল। এই যে মৌলগুলা, এই মৌলগুলার যে নামের সংক্ষিপ্ত রূপ, যেমন হাইড্রোজেন, প্রতিটা নাম, এই যে তুমি যখন রাসায়নিক বিক্রিয়া করবা, পুরা নামটা লিখতে কষ্ট হয়ে যাবে না? হাইড্রোজেন আবার ফির কার্বন, হাইড্রোজেন আবার ফির ক্লোরিন, হ্যাঁ, তাই দুইটা নাম, পুরা নামটা লিখতে কষ্ট হয়ে যাবে না? এই পুরা নাম, তো পুরা নামের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হয়, প্রতীক। পুরা নামের সংক্ষিপ্ত রূপটাকে কি বলা হয়, প্রতীক। তার মানে এই যে হাইড্রোজেনের প্রতীক কি, H, তাহলে ক্লোরিনের প্রতীক কি বলতো, ক্লোরিনের প্রতীক কি, Cl, ক্লোরিনের প্রতীক Cl। তো মনে রাখতে হবে যে কোনো মৌলের সংজ্ঞাটা কি হবে, বলো, সংজ্ঞাটা হবে কোনো মৌলের নামের কি সংক্ষিপ্ত, কি বলো বাকি মামা, সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। আচ্ছা, এবার সংকেত কি, সংকেত হলো কোন যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। কোন যৌগের নামের সংক্ষিপ্ত রূপ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পুরাটার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কোনটা বলো তো? এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখতে পাইছো? তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি তোমরা ইংরেজিতে লিখতে চাও, বড় হয়ে যাবে নামটা, হবে না? তো এইটা সংক্ষিপ্ত করে আমি কি দিছি, MgCl2 দিছি, তাই না? হ্যাঁ, এইটাকে বলে সংকেত। এটা কি বলে, সংকেত। তাহলে আবার প্রতীক সংকেতে কোনো সমস্যা আছে? প্রতীক সংকেতে কোনো সমস্যা আছে? তাহলে প্রতীক কোনটা, এই যে এগুলা, আর সংকেত কোনগুলা, এগুলা। বুঝছো? মনে থাকবে কি না, থাকবে না? কি বুঝতে পারছো? হ্যাঁ, কথা বলো। কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। আর কোন যৌগের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। পড়াশোনার মন আছে তোমাদের? কথা বলতেছি একটা, বলে ফেলছো আর একটা, কি ব্যাপার, মনোযোগ দাও। তাহলে আমরা প্রতীক গেল, সংকেত গেল। এখানে
আমাদের এখন মনে রাখতে হবে, আচ্ছা মূল কণিকা কয়টা, পরমাণুর মধ্যে মূল কণিকা আমরা কয়টা পাইছি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমরা সংক্ষেপে মুখস্থ করতে পারি PAN, পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আমরা মনে রাখতে পারি। আচ্ছা এবার ইলেকট্রন সম্পর্কে যদি আমরা জানি, ইলেকট্রন সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, মনে রাখবা ইলেকট্রনের আবিষ্কারক হলো থমসন। ইলেকট্রনের আবিষ্কার কে? ইলেকট্রনের আবিষ্কার হলো থমসন। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য দিলাম। এবার ইলেকট্রনের আবিষ্কারের যে সালটা, সেই সালটা হচ্ছে 1897 সাল। এত কথা বলো কেন আমি বুঝি না। তাহলে আবিষ্কারক কে? থমসন। আর সাল কত সালে? 1897 সালে। 1897 সালে। তারপর তোমাদের ইলেকট্রনের প্রতীক কি বলতো? ই মাইনাস। ইলেকট্রন সবসময় মাইনাস হয়, ঋণাত্মক হয়, তাই না? তারপর 4 নম্বর হলো ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে 1.1 কত? 6 গুণিতক 10⁻19। হ্যাঁ, যেহেতু আধান বলছে, আধান কি বলছে? আধান। তোমরা স্থিরতরী অধ্যায় করছো না? আধানের একক হচ্ছে কুলম্ব। আধানের একক কি? কুলম্ব। তাহলে আমরা হ্যাঁ 60 আছে না? দেখো তো। আচ্ছা তাহলে এখানে 60 হবে। আচ্ছা তাহলে 19 কুলম্ব। তারপরে এখানে আরেকটা বিষয় দেখো, এর আপেক্ষিক ভর, হলো 0। আপেক্ষিক ভর কত? 0। তারপরে 6 নম্বরে এর প্রকৃত ভর হলো 9.11 গুণিত কত? 10⁻28 গ্রাম। যেহেতু ভর বলছে, ভর হলে কি শেষে গ্রাম হবেই, তোমরা পাঠ্য বইয়ের কত পৃষ্ঠারে? 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠা এভাবে মুখস্থ করে নেবা, ঠিক আছে? এভাবে কি করবা? এটা ভুলে দিতে না। কোনটা রে? এই 11 ডিসেম্বর 9.11 ক্লাস আছে। এটা 28 হবে না। এইখানে না স্যার এখানে না। 9.11 ডিসেম্বর স্যার এখানে। ওটা সমস্যা নেই। ওটা সমস্যা নেই। আচ্ছা ওটা সমস্যা নেই। দেখো তাহলে তোমরা এটা 40 পেজ, শোনো, তোমরা 40 পেজ ছোটস্থ করে রাখবা, বুঝছো? 40 পেজ কি করবা? ছোটস্থ। এটা ছোটস্থ না করতে পারলে তোমরা কি করতে পারবা না? এই অঙ্কগুলো করতে পারবে না, কৌণিক ভরবেগের অঙ্কগুলো করতে পারবে না। তারপর কক্ষপথে তোমার কক্ষপথের যে অঙ্কগুলো আছে এগুলো করতে পারবে না, কথা বুঝছো? আপেক্ষিক পারমাণবিক ভরটা করতে পারবে না। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র আমি করাইলাম না, মুখস্থ করাইলাম না ওখানে, ওইটা করতে পারবে না। আচ্ছা প্রোটনেরটা এইভাবে মুখস্থ করা হবে। প্রোটনের আবিষ্কার হলো রাদারফোর্ড। প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড, মনে থাকবে? প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড। এর সাল হলো 1911 মনে থাকবে? 1911। প্রোটনের প্রতীক কি? পি। প্রোটনের প্রতীক পি। আচ্ছা এর আপেক্ষিক ভর হলো 1। আপেক্ষিক ভর কত? 1। আচ্ছা এভাবে তোমরা 40 পেজ থেকে পড়ে নিবা। নিউটনের আধান সবসময় 0। নিউটনের আধান কত রে? 0। নিউটনের আধান 0 এবং নিউট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। এখানে তোমাকে আমি একটা বলি যে নিউট্রন সংখ্যা কিভাবে তোমরা বের করবা। শোনো, নিউট্রন আমরা যদি জানি যে x একটা মৌল, মনে করো ম্যাগনেসিয়াম। এখানে হচ্ছে 12, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর 12 দুগুণে কত? 24। এটা হলো তার পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এইটাকে a দ্বারা প্রকাশ করা হয়, এটাকে z দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি আগে বলছিলাম তোমাদের। এখন নিউট্রন সংখ্যা তোমরা কিভাবে বের করবা? a মাইনাস z। তোমরা নিউট্রন সংখ্যা পাই যাবে। তাহলে এই মৌলটা নিউট্রন সংখ্যা কত বলো তো? এই মৌলটা নিউট্রন সংখ্যা কত? 12। নিউট্রন সংখ্যা কত? 12। তাহলে নিউট্রন সংখ্যা বের করার সূত্র হলো a মাইনাস z নিউট্রন সংখ্যা। এবার আমরা কি করব? পারমাণবিক সংখ্যাটা কি? আচ্ছা পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? z দ্বারা প্রকাশ করা হয়, তাই না? পারমাণবিক সংখ্যা z দ্বারা প্রকাশ করা হয়। এই যে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে যে তুমি পড়ে আসতেছো, অন্তত 30টা মৌল মুখস্থ রাখতে হবে, ছোটস্থ রাখতে হবে, কথা বুঝতে পারছো? এই যে মুখস্থ করতেছো, এই মুখস্থ করার যে সিরিয়াল সংখ্যাটা আছে না, সিরিয়ালে গুনতেছো না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এভাবে মুখস্থ করতেছো না।
তো এই যে সিরিয়াল সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা। এই সিরিয়াল সংখ্যাটা কি পারমাণবিক সংখ্যা। তবে তবে মনে রাখবা যে কোনো মৌলের এটা একটা মৌল না, এটা একটা মৌল না, এটা একটা মৌল না, এই যে এগুলো মৌল। তো এই যে মৌলের পরমাণু, এটা কি একটা পরমাণুকে প্রকাশ করবো কিভাবে? এভাবে প্রকাশ করবা না, এভাবে প্রকাশ করবা। এই মৌলের নিউক্লিয়াসে কি থাকে বলো তো? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তো এই যে নিউক্লিয়াসের যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, যত সংখ্যক কি থাকে? প্রোটন সংখ্যা থাকে। এই প্রোটন সংখ্যা থাকে, এই প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পরমাণুর কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। এটা হচ্ছে তোমার বইয়ের সংজ্ঞা। এটা কি বইয়ের সংজ্ঞা। কিন্তু মনে রাখবা কিভাবে বলো তো? যে কোনো মৌলের যে হাতে গুনতেছে সিরিয়াল সংখ্যা 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কি পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভর সংখ্যা কি? পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসের যে কোনো মৌল হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা থাকে, ওইটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা আমি তোমাদের এর আগে বুঝাইছিলাম যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এভাবে তুমি 1 থেকে 30টা পর্যন্ত যদি তুমি করো, 1 থেকে 30টা করো, তো মনে রাখবা হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত 1 থেকে কত বলো তো? 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত যে তোমার মৌলগুলো রয়েছে, এই 1 থেকে 10 পর্যন্ত মৌলগুলোর তোমার 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা এবং 9 নাম্বারটা। এই 3 নাম্বার লিথিয়াম, 4 নাম্বার কি বেরিলিয়াম, তারপর বোরন, তারপর হচ্ছে ফ্লোরিন। এই যে 4টা মৌল, এই 4টা মৌলের পারমাণবিক সংখ্যাকে ডাবল করে 1 যোগ করলেই তোমার কি হবে? পারমাণবিক ভর সংখ্যা পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? আর ওই যে হাইড্রোজেন তো সবসময় এর পারমাণবিক ভর হলো 1.00 কত? 008 1.00 কত রে? 8। এটা কিন্তু ফিক্সড, এটা মনে রাখবে, এটা ফিক্সড। আর 2 নম্বর তাহলে কত? হিলিয়াম কত? হিলিয়াম খালি ডাবল করেই পারমাণবিক ভর পাওয়া যাবে। লিথিয়াম কত? লিথিয়াম তো 3 নাম্বার। লিথিয়াম কত? 3 নাম্বার। তাহলে 3 2 6 আর 1 7 পারমাণবিক ভর। এইভাবে তোমার 4 নাম্বার, 5 নাম্বার এবং 9 নাম্বার। তাহলে 6 নাম্বার কত? 6 নাম্বার হচ্ছে কার্বন। কার্বন যদি 6 হয় তাহলে 6 2 কত? 12। এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এটা কি পারমাণবিক ভর সংখ্যা। এদিকে দেখো, এভাবে 1 থেকে 10 পর্যন্ত। এবার 11 তোমার নিয়ন তাহলে কত হবে বলো তো? নিয়ন 10, তাহলে 10 2 কত? 20। তাহলে এর পারমাণবিক ভর সংখ্যা হলো 20। এবার চলে যাই আমরা 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত সহজ টেকনিকটা মনে রাখো। 11 থেকে 20 পর্যন্ত সহজ টেকনিকটা হলো 11 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলার পারমাণবিক সংখ্যা জোর, যে মৌলগুলার পারমাণবিক সংখ্যা জোর আছে, সেই জোর গুণন ডাবল করেই পারমাণবিক ভর পাওয়া যায়। আর যেগুলো বিজোড় আছে, যেগুলো কি আছে? বিজোড় আছে, সেগুলো ডাবল করে 1 যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যায়। তবে ব্যতিক্রম হচ্ছে 18 আর্গন। ব্যতিক্রম কত? 18। এটা হচ্ছে আর্গন। 18 দুগুণা 36 যোগ হলো 4, এর পারমাণবিক ভর হলো 40। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে 11 থেকে 20 পর্যন্ত আমরা বুঝে ফেললাম। এবার 30, এই 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে করতে হবে? 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে করতে হবে দেখো। 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর হলো, যেটা বুঝবা না সেটা পর তোমরা স্কিপ করে আমার কথাগুলো আবার আগায় নিয়ে তোমরা এগুলো করতে পারবা, মানে বুঝতে পারবা। তো 21 থেকে 30 পর্যন্ত আমাকে মনে রাখতে হবে যে 21 22 23 24 25 26, তারপরে 27 28 29 30 মনে রাখবা। এই যে 3 4 5, তারপর কত? 4 5 4 5 3 5 5, তাই না? এই যে 3 4 5, এই যে 21 3 4 এবং 5, তার মানে 21 নম্বরটা ডাবল করে 3 যোগ, 22 নম্বরটা ডাবল করে 4 যোগ, 23 নম্বরটা ডাবল করে কত? 5 যোগ করলেই তোমার পারমাণবিক ভর পাওয়া হবে বা পাওয়া যাবে। কথা বুঝতে পারছো না? পারো নাই? তারপরে 4 24 এবং 25, 24 নম্বরটা 4 এবং 5, তাহলে 24 নম্বরটা দেখো এইদিকে মনোযোগ দাও। 24 নম্বরটা 24 দুগুণা যত হয় তার সাথে 4 যোগ করলেই পারমাণবিক ভর পাওয়া যাবে। 25 নম্বরটা 25 দুগুণা যত হয় তার সাথে 5 যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? 26 27 একই সেম, 4 এবং 5। 28 29 30 হলো 3 5 কত? 5 3 5 5, তাহলে 28 দুগুণা যত হয় তার সাথে 3 যোগ, 29 দুগুণা যত হয় তার সাথে 5 যোগ, 30 দুগুণা যত হয় তার সাথে 5 যোগ। আমরা পারমাণবিক ভর কিন্তু ওকে হয়ে গেল। 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর। আর কোনো প্রবলেম হবে? পারমাণবিক সংখ্যার সাথে এই কাজগুলো করতে হবে। যে বুঝবে না সে আবার আমার এই ভিডিওটা আগে নিবে, আগে নিয়ে এভাবে তোমরা করতে পারো। এবার দেখো, তারপরে আমরা
দেখি আমরা পারমাণবিক সংখ্যা বুঝলাম, পারমাণবিক ভর সংখ্যা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় বুঝলাম, যে পারমাণবিক সংখ্যা কোথা থাকে আর পারমাণবিক ভর সংখ্যা কোথা থাকে এটা বুঝলাম। সোডিয়াম, এখানে পারমাণবিক সংখ্যা কোথা থাকে আর পারমাণবিক ভর সংখ্যা কোথা থাকে বলো তো? পারমাণবিক সংখ্যা থাকে নিচে জেড আর উপরে হলো এ, কথা বুঝতে পারছো? তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত দ্রুত বলো? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আর এটা হচ্ছে 23, এখানে এটা 23। তাহলে আমরা আরেকটা পরীক্ষা করব, মন অন্যদিকে নিও না সারিয়া। ক্লোরিন, ক্লোরিন তোমার এখানে কত? ক্লোরিন কত? 17। ক্লোরিন 17, তাহলে উপরে কত হবে? উপরে হচ্ছে 35, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হলো ব্যতিক্রম 35.5, এটা হলো ব্যতিক্রম 35.5। এখন দেখো, তারপরে আমরা এটা গেল, এটা আমাদের গেল। এবার আমরা আইসোটোপে চলে আসি। কি কাতে চলে আসবো? আইসোটোপে চলে আসবো। আইসোটোপটা বিষয়টা কি মনে রাখবা, এই যে হাইড্রোজেন আর তারপরে এই যে 3টা হাইড্রোজেন আছে, মনে রাখবা আগে আইসোটোপের সংখ্যাটা আগে মনে রাখবা, যে ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা কি একই, নিউট্রন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু কি প্রোটন সংখ্যা কি একই। এটা হচ্ছে আইসোটোপ বলে। এই কোনো মৌলের কোনো পরমাণু যদি ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, ভর সংখ্যা কি হয় ভিন্ন ভিন্ন হয়, প্রোটন সংখ্যা একই থাকে, তাহলে কি হবে? সেটা হবে ওই মৌলের কি আইসোটোপ। তো মনে রাখো কিভাবে উদাহরণ দিব। হাইড্রোজেন হচ্ছে 1, হ্যাঁ এইটা হাইড্রোজেন 1, এটা হাইড্রোজেন 1, এটা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকেই কিন্তু প্রোটন সংখ্যা বলা হয়, মনে রাখবা। পারমাণবিক সংখ্যাকে কি বলা হয়? প্রোটন সংখ্যা বলা হয়। তাহলে যে 1 1 1, তাহলে এখানে 1 2 3। হাইড্রোজেনের আইসোটোপ মনে রাখবা 3টা। হাইড্রোজেন আইসোটোপ কয়টা? 3টা, 1 2 3। তাহলে কার্বনের কয়টা? কার্বন 12, সরি কার্বন 6, কার্বন 6, কার্বন 6, ঠিক আছে? তাহলে এখন এগুলার পারমাণবিক সংখ্যা কত? কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই যে এগুলো মনে রাখবা, কথা বুঝো নাই মনে হয়? হ্যাঁ, 3টা, কোনো একটা মৌলের যে কার্বনের 3টা আইসোটোপ, একটা হচ্ছে কার্বন 6 12, মানে এই যে দেখো তো ভর সংখ্যা ভিন্ন হচ্ছে কিনা, হাইড্রোজেনের ভর সংখ্যা ভিন্ন হচ্ছে কিনা। ভর সংখ্যা কোথায় থাকে? সবসময় উপরে থাকে। ভর সংখ্যা কোথায় থাকে? উপরে থাকে। এইরকম আমরা পাবো। তো এখন আইসোটোপটা বিষয়টা বুঝছো তো নাকি? এবার রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এগুলা কিভাবে করবা? বইটা রিডিং করবা ভালো করে, বইটা ভালো করে রিডিং করবা। এরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলটা বুঝে যাবা, কারণ সামান্য আরো অল্প টাইম। কৌণিক ভরবেগ এবং আপেক্ষিক পারমাণবিক ভর। কৌণিক ভরবেগ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলা, বা সৃজনশীল আসেই, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, এগুলোতে প্রায় আসে। কৌণিক ভরবেগ এবং কি আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্কগুলা, এগুলা খুব আসে। কৌণিক ভরবেগের সূত্র আমি প্রথমে বুঝাই দিচ্ছি, তাই না? কৌণিক ভরবেগের সূত্র আমি প্রথমে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে ইলেকট্রন বিন্যাস আমরা বললাম যে ইলেকট্রন বিন্যাস কয়ভাবে করা যায়? 3 ভাবে করা যাবে। একটা হচ্ছে কি ডায়াগ্রাম পদ্ধতি, একটা কি ডায়াগ্রাম পদ্ধতি, আর একটা হলো উপশক্তি স্তর পদ্ধতি। উপশক্তি স্তর পদ্ধতি। ডায়াগ্রাম পদ্ধতিতে কিভাবে করা যায়? এই দেখো, ডায়াগ্রাম পদ্ধতি কিভাবে করা যায়। মনে করো বোরন কত বলো তো? 5। তাহলে প্রথমে কয়টা? 2টা, তারপরে কয়টা? 3টা। 5। তাহলে প্রথমে 2 যোগ 3, এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম পদ্ধতি, ইলেকট্রন বিন্যাস। এভাবে যদি তুমি 10 নম্বর করো, তাহলে 10 নম্বর কি নিয়ন, প্রথমে 2 স্যার বলে তো স্যার 3টা হবে না স্যার, আপনি 5টা দিয়েছেন। 5টা দিবেন তো ঠিকই তো আছে, বরং তো 5 না, প্রথমে 2টা পরে হ্যাঁ 3টা সরি 3টা হবে, 3টা হবে। এটা তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে হবে। যদি আমি নাইট্রোজেন দেই তাহলে এখানে 2টা হবে, দেখো, ঠিক আছে? তারপর দেখো নিয়ন 10, প্রথমে 2টা, তারপর কয়টা? 8টা। তো এইভাবে ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যেভাবে করা যায়। আর ইলেকট্রন বিন্যাস তোমার উপশক্তি স্তর পদ্ধতিতে কিভাবে করবেন? 10টা পর্যন্ত টাইম আছে স্যার আপনার, দাঁড়ান। নমস্কার। এবার উপশক্তি স্তর পদ্ধতি ইলেকট্রন বিন্যাস কিভাবে? আমরা উপশক্তি স্তর প্রথমে ইলেকট্রনের এস, এসপি, এসপিডি আর কি
SPDF এটা আমরা 1 থেকে 18 পর্যন্ত সুন্দরভাবে করতে পারবো। কিভাবে? 1s² আগে দিব, মনে করো আমরা নিয়নের করতেছি, মনোযোগ দাও, প্রথমে আমরা নিয়নের করতেছি। হ্যাঁ, কি করতেছি? নিয়ন কত? 10। নিয়ন কত? 10। তাহলে আমরা কিভাবে এটা দিয়ে করবো? SP, তাহলে প্রথমে 2 2 আর এখানে 6, তাই না? হয়ে গেল না? দেখো তো, তাহলে 1s², 2s², 2p6। মনে রাখবে s সবসময় প্রথমে 1 দিয়ে শুরু হয়, p কি দিয়ে শুরু হয়? 2 দিয়ে শুরু হয়, আর d কি দিয়ে শুরু হয়? 3 দিয়ে, আর f কি দিয়ে? 4 দিয়ে। দেখো 1 দিয়ে শুরু হয় নাই, দিয়ে শুরু হয়েছে। আর s এর ধারণ ক্ষমতা 2, এটার 2, এটার 6। এভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। কিভাবে? আরো কিভাবে করবা? যদি 15 হয় ফসফরাস, তাহলে ফসফরাস 5 এখানে, তাহলে SP আবার দেখো SPD আসতেছে, তাহলে 2 2 4 4 6 কত? 10 10 আর 2 12 12 আর 6 18, কিন্তু 18 নেওয়া যাবে না, এখানে 3 নিতে হবে। কি আমার কথা কি বোঝা যায়? জি স্যার। তাহলে প্রথমে 1, এখানে 2, এখানে 2p, এখানে 3, আর এখানে কত? 3p। তাহলে আমাদের এইটা লাগতেছে না, 15 হয়ে গেল। কিন্তু যখন তোমরা 19 করতে যাবা এখানে কিন্তু এই সূত্র দিয়ে করতে পারবে না। দেখো এদিকে দেখো, এইদিকে দেখো, পটাশিয়াম 19, এই 19 কিন্তু তুমি এই সূত্র দিয়ে করতে পারবে না। এই সূত্র দিয়ে কি ব্যাপার তোমার আমি বুঝতেছি না, আমি বুঝাচ্ছি, তোমরা ওইদিকে মন দিচ্ছ কেন? এখানে পটাশিয়াম 19 কিন্তু তুমি এইটা দিয়ে করতে পারবে না। জি স্যার। হ্যাঁ, এটা কি করতে হবে তোমাদের? এই যে সূত্র দিয়ে, যেটা সূত্র আছে S PS PS, হ্যাঁ, DPS, এই সূত্র দিয়ে করতে হবে। কিভাবে করবা? দেখো প্রথমে আমাদের পটাশিয়ামের 19 নাম্বার দেই, আগে 19 দেই। তাহলে প্রথমে হলো S, আগে তোমরা এইটা দিয়ে করে নিবা, এই যে আগের সূত্রটা দিয়ে করে নিবা, SP SPD, এই সূত্র দিয়ে আগে করে নিবা। তাহলে প্রথমে 2 দিলাম, 2 2 4 6 10 10 আর 2 12 12 আর 6 কত? 12 6 কত? 18। তাহলে 18 আরেকটা কি বলো তো? 1। তাহলে এখানে 1 না হয়ে s এ চলে যাবে। কোথায় চলে যাবে? এখানে 0 হবে, এখানে কি আগে s এ চলে যাবে, এখানে কত হবে? 1। এখন তুমি এই যে তুমি চিন্তা করতেছো স্যার d তে 0 কেন দিলেন, আর টপকে ওইটা গেল কেন? হ্যাঁ, এই জন্য আমাদের এই সূত্রটা করতে হবে। এই জন্য আমাদের এই সূত্রটা করলে আর কোনো প্রবলেম হবে না। এই যে SSPS এই সূত্রটা করতে হবে 18 পর, কথা বুঝতে পারছো? তখন আর এই যে এই কোশ্চেনটা আর আসবে না। হ্যাঁ, কিভাবে আসবে না দেখো, একটু খেয়াল করে দেখো আমি কিভাবে করতেছি। দেখো তাহলে SS, এই যে দেখো PS এই যে D চলে আসলো, কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো, S স্কয়ার 6, তারপর কত? স্কয়ার, তারপর 6 স্কয়ার, আর এখানে কত বলো? 1 না, 1 না, এখন আগে মিলাও, আগে 2 2 কত? 4 4 আছে কত? 10 10 আর 2 12 12 আর 6 18 18 পর দেখো এই যে এসে চলে আসলো আগে, তার আর ডি এর প্রয়োজন হলো না। কথা বোঝো নাই? 19 তুমি 19 কিন্তু এই সূত্র দিয়া ডিরেক্ট করতে পারলে কোনো ঝামেলা ছাড়াই। এখন খালি বসাই দাও 1s 2s 3s 4s, বুঝছো? 2p 3p, তাহলে 4s এ চলে আসলো। কথা বোঝো নাই? এই জন্য প্রশ্ন হলো যে 3d তে না গিয়ে 4s এ যায় কেন? কথা বুঝছো? এই সূত্রটা দিয়ে তখন তোমাকে করতে হবে। এটা তোমার ইলেকট্রন বিন্যাস, কথা বুঝতে পারছো? এটা হলো কি ইলেকট্রন বিন্যাস। আর আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র তো আমি তোমাদের কালকে মুখস্থ করতে দিয়েছিলাম। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হলো যে তোমার এখানে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল কি মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 1 বাই কত? কার্বন 12 আইসোটোপের পরমাণু 1 বাই 12 অংশের ভর। আচ্ছা, এই কার্বন 12 পরমাণু 1 বাই 12 অংশের ভর কি? এর মান কত? 1.66 গুণিত কত? 10^24। এটা মনে রাখতে হবে। তা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে তোমাদের সূত্র মনে রাখতে হবে যে আপেক্ষিক
পারমাণবিক ভর ইকুয়াল কি প্রথমে কি মৌলের একটি পরমাণুর ভর আর নিচে কি কার্বন 12 আইসোটোপের ভরের অন্তর্গত কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এই যে এই সূত্রটা আমি এটা দিয়ে অঙ্ক করাচ্ছি না, এই সূত্রটা দিয়ে তোমার অনেক অঙ্ক রয়েছে। এইটার মান এই যে কার্বন 12 মান হচ্ছে এইটা তোমার মনে রাখতে হবে। আর মৌলের একটি পরমাণু ভর কিভাবে পরমাণু ভর বের করতে হয় এগুলা তোমরা সৃজনশীলগুলো যখন করবা তখন বুঝতে পারবা। আর বুঝাই দিতে গেলে আরো সময় নষ্ট হবে, স্যার বসে আছে। আর আজকে এ পর্যন্তই, ঠিক আছে।